ওকে, আজ আমরা স্টার্ট করব মোশন ইন প্লেনের আন্ডারে সার্কুলার মোশন। তো সার্কুলার মোশন কিন্তু খুব ইজি জিনিস। আমরা বলতে পারি স্ট্রেট লাইন মোশন যে চ্যাপ্টারটা পড়েছি তার পুরো কপি পেস্ট জিনিস। সো ওখানে যা যা কনসেপ্ট ছিল এখানে পুরো কপি পেস্ট করে দাও, শুধু সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো আলাদা। ওখানেও ডিসপ্লেসমেন্ট ছিল, এখানেও ডিসপ্লেসমেন্ট থাকবে, ওখানেও ভেলোসিটি ছিল, এখানেও ভেলোসিটি থাকবে, বাট সব নামগুলোর আগে একটা করে অ্যাঙ্গুলার শব্দ জুড়ে যাবে, বিকজ এটা অ্যাঙ্গেলে ঘোরে বা সার্কুলার একটা লুপে ঘোরে। সো দ্যাটস ওয়াই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাসেলারেশন অ্যান্ড সো অন। সো চলতেই থাকবে এই জিনিসগুলো। তো খুব ইজি জিনিস, খুব লজিক্যাল ওয়েতে পড়বো। আমরা এখানে ডেরিভেশন পার্টগুলোকে স্কিপ করবো, বিকজ আমরা বোর্ডের জন্য প্রিপারেশান নিচ্ছি না, আমরা নিটের জন্য প্রিপারেশান নিচ্ছি। অর্থাৎ ওই ফর্মুলাগুলো কোথা থেকে এলো, তার বেসিক ডেরিভেশন আমরা বেসিক কিছু জায়গা তো দেখাবো, বাট ডিটেলস ডেরিভেশনের জায়গাগুলো কিন্তু আমরা যাবো না, স্কিপ করবো, বিকজ আমাদের হাতে সময় কম। তো আমরা এই বছরের জন্য যারা প্রিপারেশান নিচ্ছি 2022-র জন্য, তাদের জন্য হাতে খুব সময় কম, দ্যাটস ওয়াই টু দি পয়েন্ট করতে হবে। তো আমরা একটা সিঙ্গেল ভিডিওতে পুরো সার্কুলার মোশনটা কমপ্লিট করব, দেন নিউমেরিক্যাল সলভ করব। সেপারেট ভিডিও থাকবে, নিউমেরিক্যালসের জন্য সেপারেট একটা ভিডিও থাকবে, অ্যান্ড থিওরি বা কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য সেপারেট একটা ভিডিও থাকবে। ওকে, সো চলো সার্কুলার মোশন। ওকে, তো যখন স্ট্রেট লাইন মোশন পড়েছিলাম সেখানে কীভাবে স্টার্ট করেছিলাম, সেখানে প্রথমে আমরা স্টার্ট করেছিলাম ডিসপ্লেসমেন্ট দিয়ে। তো এখানেও সেই একই কাজ করব, ডিসপ্লেসমেন্ট থেকে আমরা স্টার্ট করব, দেন ভেলোসিটিতে যাব, দেন অ্যাসেলারেশনে যাব। ওকে, তো এখানে ডিসপ্লেসমেন্ট বলতে আমরা কী বুঝবো, এখানে অবশ্যই ডিসপ্লেসমেন্ট বলতে আমরা মিন করব অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, নাও অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, সো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে কী হয়, একদম ছোটোবেলার একটা কনসেপ্ট। আমরা বেঙ্গলি মিডিয়াম বা হোয়াট এভার যে মিডিয়ামে থাকি না কেন, এই জিনিসগুলো আমরা ক্লাস 7, 8 বা 9, 10 অর্ডারে পড়েছি। সেখানে আমরা লিখতাম অ্যাঙ্গেল ইকুয়ালস টু আর্ক বাই রেডিয়াস, দ্যাট মিনস কোণ ইকুয়ালস টু চাপ বাই ব্যাসার্ধ, আর্ক বাই রেডিয়াস। ওকে, সো এটা হচ্ছে বৃত্তচাপ আর এটা হচ্ছে ব্যাসার্ধ। ওকে, বাংলা স্পেলিং এদিক ওদিক হয়ে গেলে ঠিক করে নেবে। ওকে, তো আমরা কি করে লিখতাম, এটা যদি কোণ হতো থিটা, এই যে কতটা বৃত্তচাপ তৈরি করলো এটাকে আমরা বলছি আর্ক, এটার নাম দাও এ বি, এটা হচ্ছে ও, আর এগুলো হচ্ছে রেডিয়াস। অ্যাকচুয়ালি এই ঘোরা মানে তো এইভাবেই সার্কুলারলি ঘুরছে না, তো এইভাবে তো একটা সার্কুলার পথ মেনটেন করে ঘুরছে, তারই একটা ছোট্ট অংশ ওখান থেকে কেটে নিলাম। সো দ্যাটস ওয়াই এখানে থিটার বসিয়ে দাও, অ্যাঙ্গেলের জায়গায় থিটা। এই যে আর্ক যেটা লিখলাম চাপ, এটা যদি খুব ছোট্ট হতো, এ আর বি পয়েন্ট যদি খুব কাছাকাছি হতো, তাহলে একদম পুরো ছোট্ট এইটুকু জায়গা হতো, সেটা অলমোস্ট দেখতে একটা স্ট্রেট লাইনের মতো হতো, তাহলে সেটাকে আমরা লিনিয়ার পার্ট বলছি। ইয়েস, লিনিয়ার ডিসপ্লেসমেন্টের মতো ভাবতে পারি। যদি এ আর বি খুব কাছাকাছি হয় তখন আর এই বৃত্তচাপ ব্যাপারটা থাকবে না, মানে এ পয়েন্ট আর এই পয়েন্টটা ধরো খুব কাছাকাছি, তখন এইটুকু দেখতে একটা স্ট্রেট লাইন মতো, এই পয়েন্টটা যদি এইরকম জায়গায় হতো এইটুকু দেখতে একটা স্ট্রেট লাইনের মতো হতো, তখন সেটাকে আমরা লিনিয়ার পার্ট হিসেবে ধরে নিতে পারি। দ্যাটস ওয়াই ইয়েস, অ্যান্ড রেডিয়াস আর। ওকে, ডান। সো এখান থেকে তার মানে আমরা ফর্মুলা পেয়ে গেলাম এস ইকালস টু আর থিটা। এই জিনিসটা আমাদের লাগবে পরে। ওকে, তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এই থিটাটাকে আমরা বলছি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যাকে এইভাবে আমরা রিলেট করতে পারি উইথ রেসপেক্ট টু আওয়ার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। ওকে, নাও যদি আমাদের বলা হয় ভেলোসিটি বার করো, যেমন লিনিয়ারের ক্ষেত্রে লিনিয়ার ভেলোসিটি করতাম, এখানে সেরকম অ্যাঙ্গুলার ভেলোসিটি করব, অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে কী লিখবো, লিনিয়ার ভেলোসিটির সময় আমরা লিখতাম সবসময় ডিসপ্লেসমেন্ট ওভার টাইম, এখানেও তাই লিখবো ডিসপ্লেসমেন্ট ওভার টাইম। সো এখানে সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন ওমেগা, এটাকে কী লিখবো, ডিসপ্লেসমেন্ট মিনস থিটা, বা রাদার বলতে পারি চেঞ্জ ইন পজিশন। সো দ্যাটস ওয়াই থিটা 2 মাইনাস থিটা 1। প্রথমে কোনো একটা থিটা 1-এ ছিল, সেখান থেকে আরেকটা থিটা 1-এ গেল, তাহলে কতটুকু চেঞ্জ হলো, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে থিটা 1 মাইনাস থিটা 2 ওভার টাইম। ওকে, নাও থিটা পোর্শনের জায়গায় আমরা কী লিখতে পারি, এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা, ওমেগার ফর্মুলা। থিটা পোর্শনের জায়গায় কী লিখতে পারি, থিটার জায়গায় লিখতে পারি এস বাই আর। সো লিখে দাও এস বাই, এখানে টি থেকে গেল আর 1 বাই আর। তো এইটার মানে হচ্ছে থিটা ইকুয়ালস টু এস বাই আর, এস বাই আর। এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম এস বাই টি, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ওভার টাইম, এটাকে আমরা কী বলি, লিনিয়ার ভেলোসিটি বা সিম্পল ভেলোসিটি। তো এটাকে আমরা লিখতে পারি ভি ওভার আর। ওকে, দ্যাটস ওয়াই ওমেগা ইকুয়ালস টু ভি বাই আর। এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে এখান থেকে কী ফর্মুলা পেয়ে যাব, ভি ইকুয়ালস টু ওমেগার। অ্যানাদার আমাদের ইম্পর্টেন্ট একটা ফর্মুলা।
ওকে, সেরকম স্টেপ বাই স্টেপ দেখতে দেখতে সব নতুন নতুন ফর্মুলা আমরা তৈরি করে ফেলতে পারবো জাস্ট ফ্র্যাকশন সেকেন্ডের ভিতরে। ওকে, তো এই পার্টগুলো আমাদের কাজে লাগবে। নাও যদি এর পরের পার্টে আমাদের শিফট করতে বলে, সেটা হচ্ছে এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি হলো, তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কত, এই পার্টটা আমরা মুছে দিই, এই পার্টটা আমাদের আপাতত কাজে লাগছে না। সো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এটাকে কী করে লিখবো, একদম লিনিয়ারের কনসেপ্টে বসিয়ে দেওয়া। লিনিয়ারের সময় কী লিখতাম, এর সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে আলফা। আমরা লিনিয়ারের সময় যেমন লিখতাম, বলতাম ভেলোসিটি চেঞ্জ বাই টাইম, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। তাহলে এখানে কী বলবো, চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি বাই টাইম, দ্যাটস ওয়াই ω2 মাইনাস ω1 ওভার টাইম, বা রাদার সিম্পল ω/t। এটাকে এত ঘটা করে না লিখে আমরা শুধু ওমেগাও লিখতে পারতাম, কিছু যায় আসে না। যদি 0 থেকে স্টার্ট হতো তাহলে অনলি ওমেগা, আমরা ধরে নিচ্ছি 0 থেকে স্টার্ট হচ্ছে না, কোনো একটা ওমেগা থেকে স্টার্ট হচ্ছিলো মোশনটা, দেন নেক্সট অ্যানাদার একটা ওমেগা থেকে পৌঁছালো। ওকে, তাহলে ওমেগা চেঞ্জ ওভার টাইম। সো একদম লিনিয়ারের মতো ডিটো। না ওমেগা ইকালস টু কি লিখতে পারি, ওমেগা ইকালস টু লিখতে পারি v/r। তাহলে এখানে লিখে দাও, এটাই মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওমেগা, বা রাদার ডেল ওমেগা ওভার ডেল টি, ছোট্ট ওমেগার চেঞ্জ ওভার ছোট্ট টাইম, এইরকম ফরম্যাটে লিখতে পারি। তাহলে মিনিংটা হচ্ছে ওপরে ওমেগা থাকবে, নিচে টি থাকবে। তাহলে ওমেগা জায়গায় আমরা কী বসাতে পারি, v/r। তাহলে এখানে বসাতে পারি v/t, ছিল টির মতো রেখে দাও, আর এটা 1/r। v/tকে আমরা কী বলি, লিনিয়ারে, এটাকে আমরা বলি লিনিয়ার অ্যাক্সিলারেশন। তো এটাকে লিখতে পারি a/r। তো তাহলে এই ফর্মুলাটাকে যদি আবার রিঅ্যারেঞ্জ করি, তাহলে এখান থেকে সুন্দর করে ফর্মুলা চলে আসবে a = r আলফা। ওকে, অ্যানাদার ফর্মুলা। এই যে বক্স করে যে তিনটে পার্ট দেখানো হয়েছে, এটা এটা আর এটা, এর ভিতরে কিন্তু একটা ছোট্ট কিউট রিলেশান আছে, একটা কিউট সিমিলারিটি আছে, যেটা এক্সামগুলোতে মনে রাখতে পারলে বা মনে রাখলে আমাদের অনেক কমপ্লিকেটেড যখন সিচুয়েশানগুলো আসবে, সেখানে ইজিলি এগুলো পুট করতে পারবে। একটা কোনো একটা ভুলে গেলেও আর একটা অটোমেটিক মাথায় চলে আসবে, বা আমাকে এদের ভুলতে দেবে না। সেই সিমিলারিটিগুলো কি, একটা যদি সিঙ্গেল সেন্টেন্স লিখি, প্রতিটা জায়গায় দেখি এই পাশে লিনিয়ার আছে, এই পাশে অ্যাঙ্গুলার, তার সাথে r ইন্টু, এই পাশে লিনিয়ার আছে, এই পাশে অ্যাঙ্গুলার, তার সাথে r ইন্টু, এই পাশে লিনিয়ার, এই পাশে অ্যাঙ্গুলার, তার সাথে শুধু r ইন্টু। তার মানে আমাদের একটা সিঙ্গেল সেন্টেন্সে ফর্মুলাটা লিখলে কেমন হবে, লিনিয়ার, আমরা কোথায় লিখি, এখানে ধরো মিডিলেই লিখি, ইকুয়ালস টু r ইন্টু অ্যাঙ্গুলার। ওকে, তাহলে এইটা আমাদের মনে রাখলেই হয়ে গেল। তাহলে এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারি, তাহলে সবগুলো কিন্তু ইজিলি সলভ করতে পারবো এখান থেকে। তো লিনিয়ারের জায়গায় যখন ডিসপ্লেসমেন্ট বলছে, তাহলে এই পাশে ডিসপ্লেসমেন্ট, তাহলে এই পাশেও অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যদি ভেলোসিটি বলে এই পাশে ভেলোসিটি, তো এই পাশে ভেলোসিটি, অ্যান্ড সো অন। এভাবে পটাপট বসিয়ে দিতে পারি। যতগুলো অ্যাঙ্গুলারের ফর্মুলা আছে ম্যাক্সিমাম কিন্তু এই সিঙ্গেল এই একটা ফর্মুলা দিয়ে সবগুলো আমাদের পুট করতে পারি। ওকে, এই ডেটাগুলো যেমন বার করলাম, এর সাথে সাথে আমাদের কিন্তু ইউনিটগুলো জানা দরকার। যেমন এটা তো অ্যাঙ্গেল তো রেডিয়ান, সিম্পল আমাদের যেমন ইউনিট হয় তেমনই থাকছে। বাট হোয়াট অ্যাবাউট ইউনিট অফ দিস ওমেগার কি ইউনিটে লেখা হয়, ওমেগার ইন জেনারেল ইউনিটে লেখা হয় র্যাট পার সেকেন্ড, র্যাট ফর রেডিয়ান। সো θ/t, দ্যাট মিনস রেডিয়ান পার সেকেন্ড এর ইউনিট। তাহলে আলফার ইউনিট কী লিখবো, অবভিয়াসলি ওমেগার ইউনিট র্যাট পার সেকেন্ড বসাবো, নিচে আরেকটা সেকেন্ড, দ্যাটস ওয়াই র্যাট পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো এরকম ইউনিট তৈরি হয়ে যাবে। তো এই ওমেগা থেকে আমরা আরও কিছু ছোটো ছোটো ইন্টারেস্টিং টার্ম দেখতে পাবো, যেগুলো আমরা ওয়েভ অ্যান্ড অসিলেশন চ্যাপ্টারতে দেখেছি। ওকে, ওমেগা, সো আমরা যখন ওয়েভ অ্যান্ড অসিলেশন পড়েছি, তো সেখানে দেখেছিলাম ওমেগাকে রিপ্রেজেন্ট করা হয় ওমেগা = 2πn, এরকম একটা টার্ম দিই, যেখানে ওমেগাকে আমরা তখন রিপ্রেজেন্ট করি অ্যাজ এ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যান্ড এই এনকে রিপ্রেজেন্ট করি অ্যাজ এ লিনিয়ার ফ্রিকোয়েন্সি, বা রাদার শুধু ফ্রিকোয়েন্সি আমরা বলতাম, লিনিয়ার ফ্রিকোয়েন্সি। ওকে, আর এটার আরেকটা অল্টারনেটিভ ফর্মুলা আমরা কিন্তু এখানে ইউজ করি, সেটা হচ্ছে 2π/t, টি ফর টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মিন্স কোন জিনিসটা, টাইম পিরিয়ড মিন্স এই যে সার্কুলার মোশনটা হচ্ছে, এখানে সার্কুলারলি রোটেট করছে কোনো একটা পার্টিকেল আর রেডিয়াসের পথে। ধরো এখান থেকে এ পয়েন্ট থেকে মোশনটা স্টার্ট করলো, যদি এ পয়েন্ট থেকে মোশন স্টার্ট করে, এই পুরোটা ঘুরে আসবে, এসে আবার এতে পৌঁছাবে, এ থেকে ঘুরে এসে আবার এতে পৌঁছাতে কতটা টাইম নেবে এই একটা পুরো সার্কেল বা পুরো রোটেশনে। তো সেটাকে আমরা বলি টাইম পিরিয়ড, যে যত সময় নেয়। ওকে, সো এখান থেকে তাহলে ইজিলি ফর্মুলা পেয়ে যাচ্ছি, ফ্রিকোয়েন্সি = 1/t। ওকে, তো তাহলে ফ্রিকোয়েন্সির ইউনিট কী হতে পারে, সেকেন্ড ইনভার্স, বা রাদার আমরা হার্জ ইউনিট দিয়ে ফ্রিকোয়েন্সির ইউনিটটাকে লিখি। তাহলে এই যে ওমেগা 2π তো বেসিক্যালি ইউনিটলেস বা ডাইমেনশনলেস, 2π এটা কনস্ট্যান্ট পার্ট, এর কোনো যায় আসে না। দ্যাট মিনস এনের যা ইউনিট হবে ওমেগারও তাই ইউনিট হওয়া উচিত। বাট আমরা যখন ওমেগাকে রিপ্রেজেন্ট করছি অ্যাজ এ অ্যাঙ্গুলার ভেলোসিটি, তখন এর ইউনিট কী বলছি, র্যাড পার সেকেন্ড।
ওকে, তো এটা তো আমরা ওমেগার জন্য ইউনিট ইউজ করি, তাহলে দুই পাশে তো দুরকম ইউনিট হয়ে গেল। তো আমাদের অনেক সময় কোশ্চেনের ভিতরে দেখব যে কোশ্চেনের ভিতরে আমাদের ওমেগার ইউনিট দেওয়া থাকে আরপিএম, আরপিএস, আরপিএইচ, এই সমস্ত টার্মগুলোতে। এগুলো হচ্ছে সব ফ্রিকোয়েন্সির ইউনিট। তো আরপিএম রেভলিউশন পার মিনিট, দ্যাট মিনস পার মিনিটে কতগুলো রেভলিউশন হচ্ছে। অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি ডেফিনেশনই তো তাই, ফ্রিকোয়েন্সি মিনস পার সেকেন্ডে কতগুলো ফুল মোশন বা ফুল এই রোটেশন কমপ্লিট করে, সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। তো সেই অনুযায়ী ইউনিটগুলো লেখা হয়। এই হার্টস তো এগুলো কমন ইউনিট, এগুলো আমরা সাউন্ড ওয়েভ টোয়েভের সময় তখন এই সেক্ষেত্রে এই ইউনিটটাকে খুব বেশি ইউজ করি। বাট যখন আমরা সার্কুলার মোশন পড়ি তখন আমাদের সবথেকে পপুলার ইউনিট হচ্ছে আরপিএম, আরপিএস আর আরপিএইচ, রেভলিউশন পার মিনিট, রেভলিউশন পার সেকেন্ড, রেভলিউশন পার আওয়ার। ওকে, সো এই তিনটে পপুলার ইউনিট, এর ভিতরে সবথেকে বেশি হয় আরপিএস, সবথেকে বেশি ইউজ হয়। ওকে, তো যদি আরপিএম ইউনিটে অনেক সময় বলে দিল যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ 10 আরপিএম, 10 আরপিএম, বাট আমরা জানি আরপিএম তার ওমেগার ইউনিট নয়। আরপিএম কিসের ইউনিট? আরপিএম হচ্ছে এনের ইউনিট, রেভলিউশন পার মিনিট, দ্যাট মিনস পার মিনিটে কতগুলো রেভলিউশন হয়েছে। বাট কিন্তু ওমেগার ভ্যালু আবার ইন্ডিকেট করে দিচ্ছে এটা ওমেগার ভ্যালু এত, তাহলে কিন্তু ওমেগার ইউনিট হয় র্যাট পার সেকেন্ড। তাহলে আমি অবশ্যই তার মানে আরপিএম ইউনিটটা রাখতে পারবো না, কারণ আমার নিউমেরিক্যালস যখন করবো আমাকে সব র্যাট পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে আমার এখানে একটা কনভার্সন জানা উচিত, এই আরপিএম টু র্যাট পার সেকেন্ড কী করে কনভার্ট হয়। ওকে, সো সেক্ষেত্রে অলওয়েজ রিমেম্বার 1 আরপিএম, 1 রেভলিউশন মানে কতটা পথ যাওয়া? 2 পাই পথ যাওয়া, 2 পাই। ভেলোসিটি বার করছে, দ্যাট মিনস ডিসপ্লেসমেন্ট ওভার টাইম। তাহলে একবার টোটাল ঘোরা মানে হচ্ছে 2 পাই পথ ঘোরা। এখানে কিন্তু ডিসপ্লেসমেন্ট নয়, অ্যাকচুয়ালি টার্মটা হচ্ছে ডিস্ট্যান্স, কারণ ডিসপ্লেসমেন্ট বলে যেখান থেকে শুরু সেখানেই শেষ, তাহলে তো 0 হয়ে যাবে, বাট 0 হয় না। দ্যাটস আমরা টোটাল ডিস্ট্যান্সটা কাউন্ট করি, পুরো একটা পথ ঘোরা মানে 2 পাই পথ ঘোরা। ওভার কতক্ষণ টাইমে? পার মিনিট, পার মিনিট মিনস 60 সেকেন্ড। তো দ্যাটস ওয়াই কত হলো এটা? পাই ওভার 30 এত র্যাড পার সেকেন্ড, ব্যাস। তাহলে 1 আরপিএম ইকালস টু পাই বাই 30 র্যাড পার সেকেন্ড। তাহলে কোশ্চেনের ভিতরে যেখানে যেখানে আমরা আরপিএম পাবো, ওমেগার ভ্যালু আরপিএম ইউনিটে দেওয়া থাকবে, তাদেরকে র্যাড পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে তত ইন্টু পাই বাই 30 করে দেবো, তাহলে ওটা র্যাড পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। তো এই কনভার্সনটা কিন্তু আমাদের অনেক সময় দরকার পড়ে, প্রচুর সময় আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলেও সেখানে দেখতে পাবো। অনেকবার কিন্তু এই টাইপের জিনিস এসছে যেখানে আমাদের আরপিএমটাকে চেঞ্জ করতে হয়েছে বা আরপিএম ইউনিটে দেওয়া ছিল টার্মগুলোকে। ওকে, তো এই জিনিসগুলো চলে। এখানে এর সাথে সাথে আরও অ্যাডিশনাল বেশ কিছু টার্ম আমাদেরকে ইউজ করতে হয়, যেমন কোশ্চেনের ভিতরে আমরা অনেক সময় পাই সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, ব্যাঙ্কিং, এই সব জিনিসগুলো এই ভিডিওতে আমরা ডিসকাস করব। ওকে, নাও আমাদের এখানে দুটো খুব কমন ফোর্স বা কমন অ্যাক্সেলারেশনের নাম আমরা ইউজ করে থাকি, একটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স আর একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তো এই দুটো কী বা এদেরকে কীভাবে ইউজ করা যায়? ওকে, তো সবার প্রথমে আমাদের আসে সেন্ট্রিপিটাল ফোর্স, যেটাকে আমরা বলতাম অভিকেন্দ্র বল, বাংলায় আমরা বলতাম অভিকেন্দ্র বল। সেন্ট্রিপিটাল ফোর্স, অভিকেন্দ্র বল। ওকে, অভিকেন্দ্র দ্যাট মিনস কেন্দ্রের দিকে। তো এই যে সার্কুলার মোশন হচ্ছে, যদি এরকম সার্কুলার মোশন হয়, কোনো একটা পার্টিকেল এরকম সার্কুলারলি রোটেট করতে থাকে, ধরো আর রেডিয়াসের পথে ঘুরছে, এখানে একটা কোনো বস্তু, এই পয়েন্টে কোনো একটা বস্তু আছে, যদি এইভাবে ঘোরে তাহলে তার কেন্দ্রের দিকে একটা বল কাজ করে, একটা ফোর্স কাজ করে, সেই ফোর্সটাকে আমরা বলছি সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল। দ্যাট মিনস কেন্দ্রের দিকে ডিরেক্টেড একটা ফোর্স। এই ফোর্সের অ্যামাউন্টটা কত হয়? সব আমরা একে এফসি দিয়ে লিখছি, এর ভ্যালু দেখতে লাগে এম ভি স্কোয়ার বাই আর। ডেরিভেশনটা আমরা দেখাচ্ছি না, আমরা যখন বোর্ডের জন্য, বোর্ড স্টুডেন্টদের জন্য একটা সেপারেট ভিডিও বানাবো তখন এই ডেরিভেশনগুলো দেখাবো কোথা থেকে এলো, বাট নিটের জন্য আমাদের ডেরিভেশনের পার্টটা দরকার পড়বে না, দ্যাটস আমরা দেখাচ্ছি না। নাও এখান থেকে যদি ফোর্স থাকে, ফোর্স থাকলে নিউটনের কনসেপ্ট কী বলছে? ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, দ্যাট মিনস ভর ইন্টু ত্বরণ। তাহলে তো ত্বরণ তো এখানে থাকতেই হবে, অ্যাক্সেলারেশন তো থাকতেই হবে, তো অবভিয়াসলি আছে। তাহলে নিউটনের ল অনুযায়ী কী লিখতে পারি? ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ওকে, সো তাহলে ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে মাসটাকে একসাথে রাখো, বাকি পার্টটাকে সরিয়ে দাও, তাহলে এই মাসের সাথে মাস, অ্যাক্সেলারেশনের সাথে এই পার্টটা। সো দ্যাটস ওয়াই আমরা এখানে লিখতে পারি সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন। তো এটাকে আমরা এ সি দিয়ে লিখছি, এটা ইকুয়ালস টু নাথিং বাট ভি স্কোয়ার বাই আর। ওকে, সহজে অ্যাক্সেলারেশনটাকে এখানে বার করে নিয়ে আসতে পারলাম। আবার আমরা দেখেছি ভি ইকুয়ালস টু কী হয়? ভি ইকুয়ালস টু ওমেগা আর। তাহলে এখানে ভির জায়গায় যদি বসাই তাহলে এখানে পেয়ে যাব ওমেগা স্কোয়ার আর।
ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, নিচের আরের সাথে একটা আর কেটে দাও, তাহলে এটা হচ্ছে অ্যানাদার আরেকটা ফর্ম চলে এলো। যদি ওমেগা দিয়ে আমাদেরকে বার করতে দেবে, ওমেগার টার্মে থাকে তাহলে এই ফর্মটা ইউজ করবো, যদি ভির টার্মে থাকে তাহলে এই পার্টটা ইউজ করবো। ওকে, দ্যাটস ইট। এখানে একটা অ্যাডিশনাল ছোট্ট করে একটা পার্ট ইউজ করতে পারি, যখন সার্কুলার মোশন হয় প্রতিটা পয়েন্টে কিন্তু লিনিয়ার ভেলোসিটি থাকে, সেটা ট্যানজেন্ট বরাবর হয়। সো দ্যাটস ওয়াই এই দিক দিয়ে যদি এইভাবে ঘোরে তাহলে এখানে ট্যানজেন্ট বরাবর হবে ভেলোসিটিটা, এবং অ্যাক্সেলারেশনও সেই দিকে থাকবে। তো এটাকে আমরা বলছি ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন, আর এইদিকে আমরা বলছি সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন। তাহলে দুটো অ্যাক্সেলারেশন যদি একসাথে কাজ করে তাহলে কিন্তু তার একটা রেজাল্ট্যান্ট অ্যাক্সেলারেশন থাকবে, বিকজ এও ভেক্টর এও ভেক্টর, দুটো ভেক্টর থাকলে তার একটা লব্ধি কাজ করে, রেজাল্ট্যান্ট কাজ করে, সেটা অবশ্যই সামথিং এরকম কোনো একটা ডিরেকশনে কাজ করবে। তার অ্যামাউন্ট কী করে বার করবো, সেটাকে যদি সিঙ্গেল এ বলি তাহলে এই অবশ্যই এও ভেক্টর মাঝের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের ফর্মুলা কী আমরা ইউজ করতাম, আমরা দুটো আলাদা আলাদা ভেক্টর থাকলে তার রেজাল্ট্যান্ট বার করার জন্য ইউজ করতাম √a² + b² + 2ab cos থিটা। এখানে থিটাটা কত, 90 ডিগ্রি, দ্যাটস ওয়াই cos 90 0, ওই পোর্শনটা থাকবে না, শুধু এই পোর্শনটা থাকবে এবং দেখতে লাগবে ac² + at²। ওকে, কখন, যদি এটি অ্যান্ড এসি দুজন একসাথে এক্সিস্ট করে, বাট ম্যাক্সিমাম প্রবলেমে আমাদের এই পার্টটা মিসিং থাকে, এই পার্টটা দেয় না বা এই পার্টটার কোনো সেরকম উল্লেখ থাকে না, দ্যাটস এই পার্টটা বাদ, শুধু আমি তখন এসি পার্টটা বার করে নিলে হয়ে গেল, ম্যাক্সিমাম প্রবলেম সেইভাবেই থাকে। বাট পয়েন্ট টু বি নোটেড, যদি কোশ্চেনে আমাদের এটির কথা বলা থাকে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট্যান্ট পার্টটা বার করতে হবে এইভাবে। ওকে, তো ইন্ডিভিজুয়াল পার্ট বার করে দিয়ে তার স্কোয়ার করে রুট করতে হবে। ওকে, তো এই জিনিসটা হয়। এর সাথে সাথে আরও একটা ফোর্স কাজ করে, যে ফোর্সটাকে বাইরের দিকে অ্যাক্ট করে, যে ফোর্সটা একদম রেডিয়াস বরাবর, সেন্টিপিটালটা হচ্ছে রেডিয়াস বরাবর একদম পুরো সেন্টারের দিকে, আর হচ্ছে রেডিয়াস বরাবর আউটওয়ার্ড বাইরের দিকে কাজ করে। তো এটাকে আমরা Fc' বলছি, এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, এটা সেন্ট্রিপেটাল ফোর্স, ওটাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল ফোর্স, এবং অ্যাক্সিডেন্টালি দুজনের অ্যামাউন্ট সেম, এটাও mv²/r, ওই Fc' যেটাকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বলছি ওকে আমরা mv²/r লিখি। তাহলে আমরা এখানে দেখে মনেই হচ্ছে এটাকে আমরা লিখতে পারি mv²/r, আর এইদিকে যেটা থাকে সেটাও তো mv²/r, আর এই এমটা কি, এম হচ্ছে যে পার্টিকেলটা ঘুরছে তার মাস। ওকে, তাহলে দুজনেই সেম এবং দুজনের উল্টো দিকে কাজ করছে, তাহলে এখানে আমরা বলতেই পারি তাহলে সেন্টিপিটাল অ্যান্ড সেন্ট্রিফিউগাল দুজনের উল্টো এবং সেম অপোজিটলি ডিরেক্টেড, ম্যাগনিটিউড সেম। তাহলে নিউটনের থার্ড ল অনুযায়ী অ্যাকশন অ্যান্ড রিয়াকশন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অপোজিট রিয়াকশন, তার মানে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে এটা বোধহয় ক্রিয়া, এটা বোধহয় প্রতিক্রিয়া, বা এটা ক্রিয়া হলে এটা প্রতিক্রিয়া, আমরা বলতেই পারি। বাট অ্যান্সার হচ্ছে নো, আমরা বলতে পারি না, বিকজ নিউটন লয়ের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে। নিউটন লয় কী হতো, এখানে একটা বডি, এখানে একটা বডি, এই বডি এর ওপরে যদি এইদিকে ফোর্স দেয় F12, এর ওপরে ফোর্স দিত F21, তাহলে এখানে দুটো বডি কাজ করছে, এর ওপরে এর ওপরে, বাট এই ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। আমি যদি এটাকে একটা বডি মনে করি আর মনে করছি সেন্টারে একটা বডি আছে, তাহলে এই বডিটা সেন্টারের থাকা কোনো একটা বডির দিকে কাজ করছে mv²/r, আর এখানের ফোর্সটা যেটা সেন্ট্রিফিউগাল ফোর্স, অপকেন্দ্র বল, সেটা হচ্ছে বাইরে থাকার জন্য কোনো একটা অবজেক্টের উপরে কাজ করছে। তাহলে অ্যাকচুয়ালি অবজেক্ট কটা হয়ে গেল, 1 2 3, বাইরে অন্য কারোর উপরে কাজ করছে, এ তো সেম বডির উপরে কাজ করছে না তো। সো দ্যাটস ওয়াই কিন্তু একে কোনোদিন ক্রিয়া প্রতিক্রিয়া বা অ্যাকশন রিয়াকশন বলতে পারি না। জিনিসটা খেয়াল রাখতে হবে, নিউটন লয় দুটোই বডি ইনভলভ থাকে, এর ওপরে এর ওপরে, বাট এখানে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না, এ একটা অন্য কিছুর ওপরে অ্যান্ড Fc' অন্য আরেকটা কারোর ওপরে এই ফোর্সটা অ্যাপ্লাই করছে। দ্যাটস ওয়াই মোটেও অ্যাকশন রিয়াকশন হয়। বোর্ড এক্সামের সময় আমাদের এই কোশ্চেনটা আসতো, যদিও ম্যাগনিটিউড সেম এবং অপোজিটলি ডিরেক্টেড, তাহলে কি অ্যাকশন রিয়াকশন বলতে পারি, অ্যান্সার হচ্ছে নো, একদমই বলতে পারি না, বিকজ এটা সেম বডির ওপরে অ্যাক্ট হয় না, ডিফারেন্ট সব বডির ওপরে অ্যাক্ট হয়। ওকে, সো এই Fc' যেটাকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বলছি, এই সেন্ট্রিফিউগাল ফোর্স কিন্তু কাইন্ড অফ ইমাজিনারি ফোর্স, এটাকে আমরা ইমাজিনারি ফোর্স বলতে পারি বা সিউডো ফোর্স বলতে পারি, বিকজ রিয়েল লাইফে বা রিয়েল ফ্রেমে এর কোনো এটাকে ফিল করা যায় না। একে ফিল করতে গেলে শুধুমাত্র রোটেশনাল সিস্টেমে আমাকে থাকতে হবে, থাকলে ওকে ফিল করতে পারবো, আদারওয়াইজ কিন্তু ফিল করতে পারবো না। সো দ্যাটস ওয়াই এই ফোর্সটাকে আমরা রিয়েল ফোর্স বলি না। সেন্টিপিটাল ফোর্সটা রিয়েল ফোর্স, বা সেন্ট্রিফিউগাল ফোর্সটা কিন্তু রিয়েল ফোর্স নয়। ওকে, তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর বাকি ডিটেলস আমরা আপাতত যাচ্ছি না, আমাদের আপাতত লাগবে না। সো কোনো কোশ্চেনের ভিতরে দরকার পড়লে আরও ডিটেলে ঢুকবো এই ছোটো ছোটো টপিকগুলো নিয়ে। ওকে, চলো। তো এরপরে আস্তে আস্তে এখান থেকে আমরা ছোটো ছোটো আরও কিছু থিওরি বিল্ড করবো। যেমন আমরা যখন স্ট্রেট লাইন মোশন পড়তাম সেখানে বেশ কিছু ল দেখতাম, যেমন v = u + at, s = ut + ½ স্কোয়ার অ্যান্ড সো অন, v² = u² + 2s। এই টাইপের ফর্মুলা কিন্তু এখানেও হয়, এখানেও কিন্তু অ্যাপ্লাই হয়, সার্কুলার ক্ষেত্রে একই, বিকজ আমরা তো দেখলাম যে এখানেও ডিসপ্লেসমেন্ট, এখানেও অ্যাসেলারেশন, এখানেও ভেলোসিটি সব থাকে, তাহলে ওই ফর্মুলাগুলোর ভিতরে কোনো সিমিলারিটি থাকবে তো অবশ্যই আছে সিমিলারিটি, সেই সিমিলারিটিগুলোর নেক্সট খুঁজব। ওকে,
ওকে, তো আমরা যদি একটু ছক করে লিখি তাহলে কি দেখতে পারবো, এক পাশে আমরা লিখছি লিনিয়ার আর এই পাশে হচ্ছে অ্যাঙ্গুলার। লিনিয়ারের ক্ষেত্রে ফর্মুলাগুলো কী ছিল, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, অ্যাক্সেলারেশন ইন্টু টাইম। তাহলে এখানে এই ফর্মুলাটা চেঞ্জ হয় কেমন দেখতে লাগবে, ভির জায়গায় লিখবো ওমেগা টু ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি প্লাস আলফা টি, একই ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা ছিল ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে কি লিখবো, ভিটা চেঞ্জ হয়ে যাবে ওমেগা টুতে ইকুয়ালস টু ওমেগা ওয়ান স্কোয়ার প্লাস 2 আলফা, এসের জায়গায় কি রিপ্লেস করবো, থিটা, ডান। নেক্সট থার্ড ফর্মুলা আমরা কি ইউজ করতাম, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে, কি এসের জায়গায় লিখে দেবো থিটা ইকুয়ালস টু ওমেগা অন টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার অ্যান্ড সো অন। এইভাবে কিন্তু প্রতিটা ফর্মুলার ভিতরে কিন্তু একটা করে সিমিলারিটিস আছে। তো সেই সিমিলারিটিসগুলো আরও অ্যাঙ্গুলারের আরও বেশ কিছু সিমিলারিটিস আছে, সেটা আমরা যখন স্পেশালি রোটেশনাল মোশন বলে একটা চ্যাপ্টার পড়বো, রোটেশনাল মোশন রিজিড বডি, সেখানে দেখব যেটা লিনিয়ারের সাথে কতটা কপি পেস্ট। আরও ডিটেলিংয়ে আসবো, সেখানে টর্ক আসবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি আসবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম আসবে, তাদের ভিতরে নিজেদের ভিতরে একটা রিলেশন আসবে, সেই জায়গাগুলো যখন দেখাবো তখন আবার। তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু মনে রাখা খুব সুবিধা, এরকম যদি আমরা ছক করে বা লিস্ট করে করে পড়ি তাহলে এগুলো খুব ইজি হয়ে যাবে। ওকে, এগুলো সহজে আমরা ভুলতে পারবো না, কারণ এগুলো তো ভুলছি না বা এগুলো তো ভুলি না, তাই এগুলো কেন ভুলবো, এই ফর্মুলাগুলো ভুলবো না। এখানেও যেমন অ্যাক্সেলারেশন হলে প্লাস ধরি, ডি অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন হলে নেগেটিভ, এখানেও সেই রকমভাবে ইউজ করবো। যদি দেখি এটা কমছে তাহলে এগুলো নেগেটিভ ধরে নেবো, তো সেটা আমাদের কোশ্চেনের ডিমান্ড অনুযায়ী ইউজ করবো, বাট বাকি ফর্মুলা ইউজ করার টেকনিক কিন্তু এরকম। ওকে, নেক্সট এখান থেকে আমাদের ছোটো ছোটো কিছু অ্যাপ্লিকেশান পার্ট কাজে লাগবে। অ্যাপ্লিকেশান পার্ট মিনস এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি পড়ছি বা অ্যাঙ্গুলার মোশন পড়ছি, এটা কী কাজে লাগবে আমাদের, বা কোন টাইপের প্রবলেমে এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি, ডেইলি লাইফে কি এর কোনো অ্যাপ্লিকেশান আছে? অ্যান্সার হচ্ছে ইয়েস, প্রচুর প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশান আছে। যেমন আমাদের যখন এই যে আমরা জানি ফর্মুলা 1 কার রেসিং টেসিং যেগুলো হয়, মোটরসাইকেল রেসিং হোক বা 4 হুইলারের যে রেসিংগুলো হোক, যে রাস্তা কিন্তু সবসময় সোজা থাকে না, কিছু কিছু জায়গায় এরকম টার্ন নেয়, ইউ টার্ন নেয় প্রচণ্ড, মানে ইউ দ্যাট মিনস পুরো পারফেক্ট ইউ শেপে পুরো টার্নে গাড়িটা আসে, এবং যে চালাচ্ছে সে মোটরসাইকেল চালাক বা 4 হুইলার চালাক, সে অলমোস্ট মোটরসাইকেল চালালে তার নিটা অলমোস্ট মাটিকে টাচ করতে করতে যায়, বাট তার সত্ত্বেও সে ছিটকে চলে যায় না। বাট আমার নর্মাল সেন্স বলছে অতটা যদি বেন্ড হয়ে গিয়েও যায় তাহলে স্লিপকে চলে যাওয়া উচিত। কিছু কিছু ক্ষেত্রে যায়, অবশ্যই সেক্ষেত্রে তাদের ক্যালকুলেশনের ভুল, স্পিড কম বেশি হয়ে যায় বলে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সেফলি তারা পাস করে চলে যায়। বাট হাউ, আমরা আরও দেখব যে যে রোডগুলো যেখানে ইউ টার্ন নেয়, রোড তো সবসময় সোজা থাকে না, কিছু কিছু জায়গায় টার্ন এরকম পুরো ইউ শেপের টার্ন হয়ে যায়, এরকম রোড যেতে যেতে এরকম ধরো টার্ন হয়ে গেল, এরকম ট্রেন লাইনও হয়, ট্রেন লাইনও সবসময় সোজা নয়, ট্রেন লাইনও প্রচুর জায়গায় টার্ন নেয়। তো এই যে টার্ন যখন নিচে আমি সাপোজ ভীষণ স্পিডে যাচ্ছি, তো স্পিডে যাওয়া সত্ত্বেও কী করে যে বাসটা বা মোটরসাইকেলটা খুব সুন্দর করে পাস করে চলে যায়, সে কিন্তু স্লিপ খেয়ে যায় না। স্লিপ খেয়ে অবশ্যই যাবে যদি তার স্পিড অতিরিক্ত হয়, সেই তুলনায় যে কত ডিগ্রিতে বাঁকছে বেন্ড করছে সেটা যদি ঠিকঠাক না হয় তাহলে সেক্ষেত্রে ছিটকে যেতে পারে। সেইটাও ক্যালকুলেশনটাও আমরা দেখবো যে আমি কত ডিগ্রিতে আমি বাঁকবো বা কতটা হেলে পড়লে আমি সেফলি ওই জায়গাটা থেকে মুভ করে চলে যেতে পারবো, তার অ্যামাউন্টটা আমরা কিন্তু দেখব। তাহলে এই যে জিনিসগুলো, এগুলোকে আমরা বলি ব্যাঙ্কিং অন রোড। তো সেক্ষেত্রে কি দেখি, যখন এরকম ইউ টার্ন হয়ে যায়, মানে প্রচণ্ড পরিমাণে একটা ইউ টার্ন নিয়ে নেয় রাস্তা, সেক্ষেত্রে যেই দিকের টার্নটা নিচে ঢালু সেই দিকটা একটু ঢালু করা হয়, মানে আর তার আপার পোর্শনটাকে একটু উঁচু করা হয়, মানে এইরকম এই দিকে টার্ন নিচ্ছে তো এই দিকটা নিচু করা হয়, আর তার পিছনের পোর্শনটাকে একটু উঁচু করা হয় রাস্তাগুলোকে। এগুলো রাস্তায় গেলে বা ট্রেন লাইনে আমরা এগুলো ভালো মতো অবজার্ভ করতে পারবো। পাহাড়ি এলাকাগুলোতে এই জিনিসগুলো খুবই দেখা যায়, যেখানে যেখানে টার্ন নাই, কারণ ওখানে তো রাস্তা কেটে কেটে গোল গোল করতে করতে উঠতে পড়ে যায়, তো সেক্ষেত্রে এই জিনিসটা প্রচণ্ড মেনটেন করতে হয়। তো এগুলোর একটা কমপ্লিট নোট আমাদের ডিসক্রিপশানে থাকবে, টেলিগ্রাম চ্যানেলে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিলে ছবি সহ সেখানে সবগুলো পরপর করে দেওয়া থাকবে, আমরা ইজিলি দেখে নিতে পারবো। ওকে, সো আমরা এখানে কেস 1 কেস 2 করে দেখব। সো একটা কেসে দেখব সাইকেলিস্টের জন্য, যে সাইকেল চালাচ্ছে বা মোটর সাইকেল চালাচ্ছে, সে কিন্তু চাইলে নিজের বডিটাকে এদিক বা এদিক বেন্ড করতে পারে, দ্যাট মিনস অরিজিনের রেসপেক্টে কোনো একটা থিটাতে সে ইনক্লাইন করতে পারে। বাট যে 4 হুইলার চালাচ্ছে সে তো আর গাড়ির দুটো চাকা মাটিতে আর দুটো চাকা পিছন দিকে উঁচু এইরকমভাবে তো আর গাড়ি চালাতে পারবে না। সো দ্যাটস ওয়াই তার ক্ষেত্রে একটু অন্য থিওরি অ্যাপ্লাই হবে, আর মোটর সাইকেলিস্ট বা যে সাইকেলিস্ট তার জন্য একটু অন্য থিওরি অ্যাপ্লাই হবে। তো সাইকেলিস্ট যেহেতু নিজে থেকেই থিটাটাকে চেঞ্জ করতে পারে, অরিজিনাল রেসপেক্টে কত ডিগ্রিতে বাঁকবো, এইদিকে কতটা বাঁকবো সেটাকে কন্ট্রোল করতে পারে, ওই কারণে তার জন্য সেফলি ওই রাস্তাটাকে
পাস করার জন্য ফর্মুলা আলাদা, আর যে ফোর হুইলার চালাচ্ছে তার জন্য তো সে নিজে থেকে পারবে না, তাহলে আমাকে ম্যানুয়ালি রাস্তাটাই সেইভাবে সেট করে দিতে হবে যাতে ও সেফলি যেতে পারে। ওই কারণে আমরা দেখি যখন যেখানে যেখানে ইউটার্ন থাকে সেখানে সেখানে কিন্তু এরকম একটা সাইনবোর্ড লাগানো থাকে, যেখানে সাইনবোর্ডে কী থাকে, স্পিড লেখা থাকে, যে স্পিড সামথিং, ধরো 40 কিলোমিটার পার আওয়ার বা সামথিং, জাস্ট আমরা এটা লিখলাম। আর এটার রেডিয়াস অফ কার্ভেচারটা কত বা কতটা স্পেন্ড, সেই সমস্ত জিনিসগুলো ডেটাগুলো লিখে এখানে একটা সাইনবোর্ড টানিয়ে দেওয়া থাকে যেখানে যেখানে এটা দিয়ে কী বোঝাচ্ছে, যদি তুমি এই স্পিড মেনটেন করে ওখান থেকে যাও তাহলে তুমি সেফলি যেতে পারবে, নাহলে কিন্তু স্লিপ খাওয়ার চান্স আছে। ওকে, তো সেটাও আমরা আবার দু রকম কেসে দেখব এই ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। একটা হচ্ছে উইথ ফ্রিকশান, আর হচ্ছে উইদাউট ফ্রিকশান। যদি ফ্রিকশানটাকে কাউন্ট না করি তাহলে কি ফর্মুলা হওয়া উচিত, আর যদি কাউন্ট করি তাহলে দেখবো ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন স্পিডটা আর একটু মডিফাই হবে। তার একটা ম্যাক্সিমাম ভেলোসিটি থাকবে, একটা মিনিমাম ভেলোসিটি থাকবে, ওর ভিতরে ওই ভেলোসিটির ভিতরে যদি আমার গাড়ির ভেলোসিটিটা থাকে তাহলে আমি সেফলি পাস করে যেতে পারবো। ওকে, তো কেস 1 ইন কেস অফ সাইক্লিস্ট। ওকে, তো সাইক্লিস্টের মোশনের জন্য কি হয়, সাপোজ রাস্তাটাকে আমরা এইভাবে টার্ন নিচ্ছে, আমরা শুধু ইউ টার্নের পার্টটুকু দেখাচ্ছি যে এখানে রাস্তা এসছে এইভাবে এরকমভাবে টার্ন নিয়ে যাচ্ছে। ওকে, যদি টার্ন নেয় তাহলে অ্যাকচুয়ালি সাইকেলটা, সে যখন সাইকেলটা এরকম সোজাসুজি থাকা উচিত ছিল, বাট সে তো সোজা থাকলে তো চালাতে পারবে না, কারণ যখন টার্ন নেয় তখন এইভাবে থেকে আমি এরকম টার্ন নিতে পারি না, তখন অটোমেটিক আমাদের বডি এরকম হেলে যায়, যেই দিকে টার্ন নিচ্ছি সেই দিকেই হেলে যায়। বাট অ্যাকচুয়ালি উল্টো হওয়া উচিত না, উল্টো দিকে হেলা উচিত ছিল, কিন্তু তাহলে পড়ে যাবো, কিন্তু তা হয় না। বডি অটোমেটিক, আমাদের বায়োলজি অটোমেটিকই সেটা করে দেয়, যে আমাদের সেন্স বলি, কমন সেন্স বলি বা সিক্স সেন্স বলি, সেটা অটোমেটিক তৈরি করে দেয়, যেদিকে টার্ন নিচ্ছে সেই দিকে সাইকেলটা নিয়ে এরকম আমরা হেলে যাই, সুন্দর করে টার্নটা নিয়ে নিই। ওকে, তো ওই কারণে কী করে, এখানে যে মোটরসাইকেল চালাচ্ছে মানে এইরকমভাবে, ওকে, তো এখানে অবশ্যই সাইকেলের চাকাটা আছে, তো আমরা এরকম অদ্ভুতভাবে সাইকেলের চাকাটা আঁকছি, তো এরকম ধরো আছে, মানে একটা চাকা আর কি এরকম দেখাচ্ছি, তো এরকমভাবে হেলে পড়ে এরকম যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি থাকা উচিত ছিল সোজা, বাট সে সোজা থাকতে পারে না, এইরকম থাকা উচিত ছিল। ওকে, কিন্তু এখন সে আছে কীভাবে, এইভাবে, তাহলে তার রিয়াকশান ফোর্স কোন দিকে কাজ করবে, এই দিকে। মানে আমি রাস্তার উপরে ফোর্স দিচ্ছি, রাস্তা আমার উপরে একটা ফোর্স দেবে, রিয়াকশান ফোর্স, সেটা এই দিকে কাজ করবে। অরিজিনাল রেসপেক্টে সাপোজ আমি থিটা ডিগ্রিতে হেলে আছি, আর আমার এমজি কোন দিকে কাজ করবে, এই দিকে। এমজি তো আর বাঁকতে পারে, সেটা টুয়ার্ডস সেন্টার সবসময় কাজ করবে। তাহলে এটা যদি আর হয় যার সাথে থিটা করে, তাহলে আর তো অবশ্যই রিয়াকশান ফোর্স, তাহলে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এটাকে কী বলবো, কস থিটা। যার সাথে থিটা সে বেস, সেটাকে কস কম্পোনেন্ট বলি, আর এর সাথে এই দিকে থাকবে আর সাইন থিটা। অবশ্যই এই যে আর সাইন থিটা আঁকলাম, এটা তো অবশ্যই কোনো একটা সার্কেল, মানে একটা ইউ টার্ন, সেটাকে যদি একটা হিউজ আকারে যদি ভাবি, তাহলে কোনো না কোনো নিশ্চয়ই একটা সার্কেলের একটা জন্য মনে হচ্ছে ছোট্ট পার্ট কেটে নেওয়া হয়েছে, এবং সেই সার্কেলের সেন্টার বরাবর অলওয়েজ কী থাকে, সেন্টিপিটাল ফোর্স থাকে, যার ভ্যালু দেখতে কত, mv²/r। এটা অটোমেটিক থাকে, সার্কুলার মোশন হচ্ছে মানে এই জিনিসটা থাকবে। আর এখানে এই ফোর্সটা কে প্রোভাইড করবে, অন্য কেউ তো নেই, তাহলে আমরা বলতেই পারি এই আর সাইন থিটা যেটা আছে সেটাই তো টুয়ার্ডস সেন্টার কাজ করছে, সেই সার্কেল বা সেই বৃত্তটার কেন্দ্র বরাবর, তাহলে নিশ্চয়ই আর সাইন থিটা কম্পোনেন্টটাই এই mv²/rকে প্রোভাইড করছে, যেহেতু আর কেউ নেই এখানে প্রোভাইড করার মতো, তাহলে এটাকে লিখতে পারি আর সাইন থিটা। অ্যান্ড আমি তো রাস্তা ছেড়ে তো আমার সাইকেলটা উপরের দিকে উঠেও যাচ্ছে না, আমার মাটির নিচেও ঢুকে যাচ্ছে না, তাহলে বলতেই পারি আর কস থিটা আর এমজি দুজনের অ্যান্টি কাজ করছে, নিশ্চয়ই দুজন ইকুয়াল অ্যান্ড অপোজিট, সো দ্যাটস ওয়াই এই দুজন ব্যালেন্স হয়ে যাচ্ছে কস থিটা। এটাকে যদি ইকুয়েশান 1 বলি, এটাকে যদি ইকুয়েশান 2 বলি, তাহলে দুজনকে ডিভাইড করে দাও, এটাকে একবারে ডিভাইড করে দাও, তাহলে আর কেটে গিয়ে এটা দেখো সাইন বাই কস এই পাশে হয়ে যাবে ট্যান থিটা, আর এই পাশে কেটে যাবে, এটা হয়ে যাবে v²/rg। ওকে, ব্যাস এই হচ্ছে আমাদের ফর্মুলা, এই হচ্ছে থিটার ভ্যালু। এখান থেকে আমরা ইজিলি থিটা বার করতে পারবো, থিটা ইকুয়ালস টু কী লিখতে পারবো, ট্যান ইনভার্স v²/rg। ওকে, এই হচ্ছে সেই থিটা, যে থিটাতে আমি এখান থেকে বেন্ড করলে আমি ওখানে স্লিপ খেয়ে পড়বো না, আমি একদম সেফলি এই টার্নটা নিয়ে চলে আসতে পারবো। এই হচ্ছে সেই ফর্মুলা। ডেরিভেশনটা আমাদের অনেক সময় দরকার পড়তে পারে, দ্যাটস ওয়াই ছোট্ট ডেরিভেশন আমরা এটা দেখিয়ে দিলাম। ওকে, তো এই ফর্মুলাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে নিউমেরিক্যালস করার জন্য। এই সেম ফর্মুলা ইউজ হবে এখানে 2 হুইলার না হয় যদি 4 হুইলার হয়, এবং যদি উইদাউট ফ্রিকশান হয়, তাহলে তার ক্ষেত্রে ফর্মুলা একই। বাট তার ক্ষেত্রে যেহেতু ও অটোমেটিক গাড়িটা বাঁকতে পারে না, ওইখানে রোডটাকেই বাঁকিয়ে রাখা হয়, এই থিটাটা নলে আসবে কোথা দিয়ে, সেখানেও আমরা দেখবো এই একই ফর্মুলা তৈরি হবে, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স v²/rg। সেটাও ছোট্ট করে আমরা এখানে দেখতে পারি। ওকে,
কোনো টপিক যদি না বোঝা যায় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে, বা মেল আইডি দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কিন্তু আমরা গিয়ে নক করতে পারি বা আমরা বলতে পারি কমেন্টে, তাহলে তার জন্য ডিটেল সলিউশন অবশ্যই দেওয়া হবে, চেষ্টা করা হবে যতটা হেল্প করা যায়। ওকে, তো যদি গাড়ির জন্য বলি, এটা হচ্ছে উইদাউট ফ্রিকশন। ফ্রিকশনের ওপরে ডিটেলস ভিডিও আছে, তো সেটা আমরা প্লে লিস্ট থেকে গিয়ে চেক করে নিতে পারি। আমাদের এগুলো সব ওয়ান শট ভিডিও, সিঙ্গেল ভিডিওতে পুরো হোল চ্যাপ্টার কমপ্লিট করা আছে। তাহলে যদি একটা গাড়ির জন্য বা এনি ফোর হুইলার যদি উইদাউট ফ্রিকশন দেখি তাহলে কেমন হবে ঘটনাটা, এটার জন্য আমরা একটু এইভাবে লিখছি। ধরো এটাকে একটু কিন্তু 3D বাট আমরা 2D প্লেনে আঁকছি, একটু ইমাজিন করতে হবে। এর জন্য কী করা হয়, গাড়ি যেহেতু নিজেরাম বাঁকতে পারবে না, ওইখানে কী করা হয়, নিচ পোর্শনটা এটা সামনেরটা নিচু, যেদিকে টার্ন নিচে, আর পিছনটা অটোমেটিক উঁচু করে দেওয়া হয়, এরকম ঢালু মতো করা হয়, মানে এইরকম ঢালু। আমরা ছবি টবি দেখলে একটু গুগল করলে ভালো ভালো ছবি পাওয়া যাবে, আর ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ছবি এটা বোঝার জন্য বা ফিল করার জন্য। ওই কারণে অ্যাকচুয়ালি যেটা দুটো একই রকম দেখতে লাগে, একই রকম নয় কিন্তু, সামনের দিকটা নিচু আর পিছন দিকটা উঁচু টাইপের হয়, এইরকম মানে এটা উঁচু থাকে, ঠিক আছে। আর এইটা হচ্ছে থিটা, সামনের পোর্শনের রেসপেক্টে পিছনের পোর্শনটাকে কতটা উঁচু করা আছে। আর এটা হচ্ছে হাইট, এটা যখন প্রথমে ইঞ্জিনিয়ার যখন রাস্তাগুলো বানায় তখন এই হাইটগুলো ক্যালকুলেট করে ওখানে সেট করা যায় পিছনের পোর্শনটা কতটা উঁচু করব, এটাকে আমরা এইচ বলছি। আর দুজন রাস্তার মাঝের যে গ্যাপ সেটাকে আমরা ডি বলছি। আর এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফোর হুইলারটা থাকবে, মানে এইভাবে যাচ্ছে না কিন্তু এই দিক থেকেই আসছে, মানে মোশনটা এই দিক থেকে, মানে গাড়ির এই দিকে আর কি অংশ আছে সেগুলো আমরা আঁকিনি, আমরা শুধু ওই দুটো চাকার ওই অংশটুকু দেখাচ্ছি। এই যদি এইরকম থাকে তাহলে এর ক্ষেত্রেও একই লজিক কাজ করবে, এর ক্ষেত্রেও একটা নর্মাল রিয়াকশান থাকবে, এর ক্ষেত্রেও রিয়াকশান ফোর্স থাকবে, সেটা সবসময় যে পয়েন্টে অ্যাকশান হচ্ছে তার রেসপেক্টে পারপেন্ডিকুলার হয়। তাই যদি হয় তাহলে এই দিকে আমরা কি থাকবে, এটা যদি থিটা বলি এটাকে বলবো আর কস থিটা, এর জন্য একটা এমজি থাকবে নিচের দিকে, আর একটা সাইন থিটা কম্পোনেন্ট থাকবে আর সাইন থিটা। আর সাইন থিটাটাই সে এমভি স্কোয়ার বাই আরকে প্রোভাইড করবে, এমজির সাথে এটা ব্যালেন্স হবে, দ্যাটস ওয়াই এখান থেকেও একই ফর্মুলা পেয়ে যাবো, ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার ওভার আর জি। নাও এখানে থিটাটা মাপবো কী করে, আমি তো রাস্তার ভিতরে ঢুকতে পারবো না, রাস্তার মানে মাটিটাটি খুঁড়ে ভিতরে তো ঢুকে দেখতে পারবো না কত ডিগ্রি থিটাতে বেঁকে আছে। তার জন্য এই ডি আর এইচের ফর্মুলাটা এখান থেকে হেল্প নিতে পারি, আমরা পেতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু আমরা কী জানি, হাইট বাই বেস, দ্যাটস ওয়াই এইচ বাই ডি। এই ফর্মুলাটা এখানে বসাতে পারি, এইচ বাই ডি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। আমরা একটু আগে বলেছিলাম যে ওখানে একটা নাকি সাইনবোর্ড লাগানো থাকে, যে সাইনবোর্ডে লেখা থাকে যে স্পিড সেভ ভেলোসিটি কত হওয়া উচিত ওই জায়গাটা পাস করার জন্য, তো সেই ভেলোসিটিটা এখান থেকে আমরা ইজিলি পেয়ে যাব। তো ভি ইকুয়ালস টু এখান থেকে লিখতে পারি এইচ আর জি, ওকে, ওভার ডি, আর এটা হচ্ছে রুট। ওকে, তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখান থেকে আমরা যখন এই রাস্তাগুলো বানানো হয় তখন কিন্তু ইঞ্জিনিয়ার এই ফর্মুলাগুলো, এইচ তো আমি জানি অবশ্যই, তারা যখন বানিয়েছিল জানে, আর জানে, জি জানে, ডি জানে, দুটোর রোডের এ মাথা থেকে ও মাথার ডিস্টেন্স কত, এমনি ফিতে দিয়ে মেপে নেওয়া যেতে পারে, দিয়ে এই ভ্যালুটাই অ্যাকচুয়ালি সাইনবোর্ডে লাগানো থাকে, জাস্ট এই ফর্মুলা দিয়ে বসিয়ে ওরা চেক করে নেয়। আর এইগুলো আমাদের তো আলাদা করে চেক করার দরকার পড়বে না, আমাদের হচ্ছে নিউমেরিক্যালস করার জন্য তখন এই ভ্যালুগুলো মনে রাখতে হবে। এটা কখন, উইদাউট ফ্রিকশন, বিকজ এখানে একটা ফ্রিকশন অ্যাড করিনি, বাট যদি অ্যাড করতাম তাহলে কী হতো, কীভাবে কাজ করতো। ফ্রিকশন অ্যাড করা মানে হচ্ছে এই যে ফ্রিকশন তো থাকবেই, রাস্তায় গাড়ি চলছে, রাস্তা মানে অমসৃণ, গাড়ির চাকাও বিট খাচ্ছে, তখন ওকে। সো এটাকে আমরা স্পেশালি করলাম উইদাউট ফ্রিকশান, দ্যাট মিনস ফ্রিকশান যদি না থাকে তাহলে কী হবে, বাট যদি ফ্রিকশান থাকে তাহলে কী হবে, ফ্রিকশান তো থাকবেই, রাস্তায় গাড়ি চলছে, গাড়ির চাকার রাস্তার সাথে তো কলিশন হচ্ছে না, ঘর্ষণ তো সেখানে তো থাকবেই। তো ফ্রিকশান যদি থাকে তাহলে তখন কি আর এই ফর্মুলাটা ইউজ করবো, বা এই সিম্পল ভির ফর্মুলাটা থেকে অ্যান্সার বেরোবে, অ্যান্সার হচ্ছে নো, একদমই বেরোবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রিকশানটাকে অ্যাড করতে হবে। কীভাবে ফ্রিকশান অ্যাড করতে হবে, যদি ফ্রিকশানের জন্য কী হবে, গাড়িটা যখন এখানে আসছে স্লিপ খেয়ে বাইরের দিকে বেরিয়ে যাবে, বাট ফ্রিকশান কী করবে, তাকে উল্টো দিকে টেনে রাখার চেষ্টা করবে এই দিকে, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা তার মোশনের উল্টো দিকে কাজ করবে। তাহলে তখন এই আর সাইন থিটার সাথে আবার এই ফ্রিকশানেরও দুটো কম্পোনেন্ট, ফ্রিকশানটাও থিটা অ্যাঙ্গেলে থাকবে, তারও একটা কস কম্পোনেন্ট থাকবে, সাইন কম্পোনেন্ট থাকবে, এইভাবে কম্পোনেন্টগুলো তৈরি হবে। তো সেই কম্পোনেন্টগুলোর আমাদের আর ডেরিভেশন করে এত ডিটেলস করার দরকার নেই, আমরা তার ডিটেলস ফর্মুলা, শর্টকাট ফর্মুলা এখানে লিখে দিচ্ছি, জাস্ট শুধু সেই ভ্যালুটা মনে রাখলেই হলো। একটা মিনিমাম থাকবে, একটা ম্যাক্সিমাম
মানে ম্যাক্সিমাম ভেলোসিটি থাকবে, তার লিমিট এর ভিতরে যদি গাড়িটা থাকে তাহলে সেফলি পাস করে চলে যেতে পারে। 2 বছর কিন্তু নিটের কোশ্চেনে আগে বেশ কয়েকবার এসছে, বাট স্পেশালি 2 বছর কোশ্চেন দিয়েছিল এই ফর্মুলাটার উপরে বেস করে। ওকে, সো উইথ ফ্রিকশন তো উইথ ফ্রিকশন কী হয়, উইথ ফ্রিকশন দুটো ভেলোসিটি হয়, একটা হচ্ছে তার ম্যাক্সিমাম ভেলোসিটি, সেখানে আমরা ভি ম্যাক্স তার স্কোয়ারকে লিখি আর জি মিউ প্লাস ট্যান থিটা ডিভাইড বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা, এটা ম্যাক্সিমাম ভেলোসিটি ওই সেম ব্যাঙ্কিংয়ের জন্য যদি ফ্রিকশনটাকে কাউন্ট করি। আর ভি মিন তার স্কোয়ার ইকালস টু দেখতে লাগে আর জি মিউ মাইনাস ট্যান থিটা 1 প্লাস মিউ ট্যান থিটা। একই ফর্মুলা, ওপরে প্লাস নিচে মাইনাস, ওপরে মাইনাস নিচে প্লাস, মনে রাখা খুব সুবিধা। জাস্ট এই ফর্মুলা দুটো দিয়েই কিন্তু আমাদের নিটে 2বার কোশ্চেন এসেছিলো। সো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করলে সেটা ইজিলি দেখতে পারবো। ওকে, তো এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে যে আমরা যত সার্কুলার মোশনগুলো পড়ছি, এই সার্কুলার মোশনগুলো দেখতে কেমন? সার্কুলার মোশনগুলো হচ্ছে সব হরাইজন্টাল, দ্যাট মিনস মাটির রেসপেক্টে এইভাবে, মানে মাটির ওপরে আর কি গোল 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 করে ঘুরছে। বাট নট নেসেসারি মোশন সবসময় মাটির ওপরে এরকম হরাইজন্টাল হবে, হতে পারে ভার্টিক্যাল সার্কেল, যেমন মেরিগোরাউন্ড, নাগরদোলায় কী হয় ওপর নিচ এইভাবে সার্কেলে ঘুরতে থাকে না, মানে এইভাবে সার্কেলগুলো হয়, নাগরদোলা ওপরে উঠছে নিচে নামছে। আর ধরো সাপোজ এই টাইপের মোশনগুলো হয়, হাতে একটা কিছু একটা সুতো, তার মাঝে একটা বড় কিছুটা মার্বেল টাইপের বেঁধে এইভাবে ঘোরাচ্ছি, এটা হচ্ছে হরাইজন্টাল। আর যদি ওপর নিচ সার্কেলে ঘোরে তাহলে সেটা হচ্ছে ভার্টিক্যাল। তো যদি ভার্টিক্যাল সার্কুলার মোশন হয় সেক্ষেত্রেও কিন্তু স্পেশাল কয়েকটা কেস দেখা যায়, তো সেই কেসগুলো আমাদের অবজার্ভ করতে হবে। চলো, তো সবই সার্কুলার মোশনের আন্ডারে, বাট এটা হচ্ছে ভার্টিক্যাল সার্কুলার মোশন। আমরা হেডলাইনটা চেঞ্জ করি একটু, এখানে ভার্টিক্যাল ওকে, ভার্টিক্যাল সার্কুলার মোশন। তো ভার্টিক্যাল সার্কুলার মোশনের জন্য কী কী হয় বা স্পেশাল কী কী দেখব? এইরকম যদি সার্কুলার মোশন থাকে, সাপোজ কোনো একটা অবজেক্ট, কোনো একটা পার্টিকেল সেই সার্কুলার মোশনটা কমপ্লিট করছে, যার মাস হচ্ছে এম, মাস অফ পার্টিকেল ইকুয়ালস টু এম। সে কোনো একটা মোমেন্টে ধরে নিচ্ছি এ পয়েন্টে থাকছে, একদম বটম পয়েন্টে, কোনো একটা পয়েন্টে হচ্ছে এখানে, আর কোনো একটা পয়েন্ট এটা হচ্ছে টপ পয়েন্ট। সব জায়গায় কিন্তু রেডিয়াস সেম, বিকজ এটা সার্কুলার মোশন, তো রেডিয়াস তো সেম হতেই হবে। এই টাইপের যদি হয় তাহলে সব জায়গায় কিন্তু তার ভেলোসিটি সেম থাকবে না, এবং এই যে সাপোজ একটা সুতোই ভাবি না, সুতো নিয়ে একটা ধরো ঢিল বাঁধা আছে, এইভাবে ঘোরানো হচ্ছে, তাহলে সব জায়গায় টেনশানগুলোও কিন্তু সেম হবে না। তো আমাদের এইরকম কেসে এই বিভিন্ন পজিশনে তার ভেলোসিটি অ্যান্ড টেনশানগুলো বার করতে হবে। তো টপ পয়েন্টে অলওয়েজ রিমেম্বার, টপ পয়েন্টে টেনশান অলওয়েজ 0 হয়, দ্যাট মিনস টেনশান অ্যাট সি মাস্ট বি ইকুয়ালস টু 0। কোথা থেকে আসে তার ক্যালকুলেশন ডিটেলসটা দেখাবো না, বাট ইকুয়েশনগুলো অবশ্যই আমরা দেখাবো এখানে, বিকজ আমাদের যতটুকু দরকার ততটুকু এখানে শিখবো, বাকি বোর্ডের যখন যে ভিডিওগুলো আসবে সেখানে ডিটেলিংয়ে থাকবে। ওকে, নেক্সট এটাকে আমরা একটু সোজা আঁকি, এইটা হচ্ছে বি পয়েন্ট। ওকে, আর এই যে নিচে যে পয়েন্ট আছে এ পয়েন্টে টেনশন হচ্ছে সর্বোচ্চ কাজ করে না, কারণ ও তো নিচ থেকে টেনে আমাকে উপরে তুলতে হবে, তাহলে সব থেকে বেশি পরিশ্রম। আর উপরে আছো তো এমজির জন্য আস্তে আস্তে এমনিই নিচে আসবে, দ্যাটস ওয়াই টেনশনটা সব থেকে কম হয়। আর নিচের বটম পয়েন্টের টেনশন সব থেকে বেশি হয়, বিকজ এখানে দড়ির টানটা সব থেকে বেশি কাজ করে, যাতে ছিঁড়ে নিচে না পড়ে না যায়, আবার যেন উপরের দিকে ওঠে, এবং সেটা দেখতে লাগে TA ইকুয়ালস টু 6 টাইমস অফ mg। দ্যাট মিনস এই টোটাল যে এর ওয়েট এম ইন্টু জি হচ্ছে ওর ওয়েট, সেই ওয়েটের 6 টাইমস হয়। আর এই যে ডিফারেন্ট যে পজিশনগুলো আছে, পজিশনগুলোতে ভেলোসিটিও কিন্তু ডিফারেন্ট হয়। যদি এ পয়েন্টে ভেলোসিটি বলি, এটাকে দেখতে লাগে √g ইন্টু আর। ওকে, এইরকম দেখতে লাগে, সরি, এটা হচ্ছে √5gr বটম পয়েন্টে। অ্যান্ড টপ পয়েন্টে দ্যাট মিনস ভিসি, এখানে ভেলোসিটি হয় gr। অবশ্যই নিচ থেকে তাকে গ্র্যাভিটির এগেনস্টে ওপরে তুলতে হচ্ছে, তাহলে তো তার ভেলোসিটি বেশি হবে। আর যে টপ আছে এমনি তো গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, তার ভেলোসিটি তো কম হবে, দ্যাটস ওয়াই gr হয়। অ্যান্ড এই যে একদম মিডিল যে পয়েন্টটা আছে বি, এই পয়েন্টে ভেলোসিটি দেখতে লাগে √3gr। অ্যান্ড পয়েন্ট টু বি নোটেড, এই ভেলোসিটিগুলো মাস ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস 10 কেজি ওজন বলি আর 20 কেজি মাসের কাউকে বলি আর 5 কেজি মাসের কাউকে বলি, তার উপরে কিন্তু যায় আসে না, কারণ প্রতিটা ইকুয়েশনে কিন্তু মাস ইন্ডিপেন্ডেন্ট। যদি রেডিয়াস সেম থাকে তাহলে ওই একই রেডিয়াসের পথে ঘোরাতে ও সেম অ্যামাউন্ট অফ ভেলোসিটি লাগবে, ওই পুরো যদি সেম রেডিয়াসের পথে যদি ওকে রোটেট করাতে হয়, বিকজ এর মাস ইন্ডিপেন্ডেন্ট, মাসওয়ালা কোনো টার্ম নেই। বাট এই যে ফর্মুলাগুলো লিখলাম এগুলো হচ্ছে শর্টকাটের জন্য, এইগুলো আমাদের মনে রাখতে হবে। প্রচুর এই টাইপের প্রবলেমই তো আসে, বাট এগুলো এলেও কোথা থেকে বা কী করে পেলাম এই ফর্মুলাগুলো? তার জন্য সব ক্যালকুলেশন আছে, ইকুয়েশনগুলো সলভ করলে আমরা পেয়ে যাব। যদি একটু ইকুয়েশনগুলো দেখি, সি পয়েন্টে কী কী ইকুয়েশন কাজ করছে বা কী কী ফোর্স কাজ করছে, কে কোন দিকে আছে,
দেখো এর জন্য টেনশন কাজ করছে নিচের দিকে, অ্যান্ড অলসো এমজি কাজ করবে নিচের দিকে। আর এই টিসি প্লাস এমজি এই দুজনের সামই হচ্ছে ও সেন্টিপিটাল ফোর্স, যেটা অ্যালং সেন্টার কাজ করছে তাকে প্রোভাইড করবে। কারণ সার্কুলার মোশন মানে সেন্টিপিটাল আছে, কিন্তু অন্য কেউ তো নেই, তাহলে কে প্রোভাইড করবে ওখানে? তাহলে অবশ্যই সি পয়েন্টে টিসি প্লাস এমজি, কারণ এটা একই দিকে ডিরেক্টেড, দ্যাটস ওয়াই এদের সামটাই প্রোভাইড করবে এম ভি স্কোয়ার ওভার আর। এই ভি মানে হচ্ছে অবশ্যই সি পয়েন্টের ভি। একই রকমভাবে যদি এ পয়েন্টে বলি, তাহলে এর ক্ষেত্রে তো এমজি তো অলওয়েজ নিচের দিকে থাকবে, আর দড়ির টান ওকে টেনে রাখার চেষ্টা করবে উপরের দিকে, দ্যাটস ওয়াই এই পয়েন্টে টেনশনটা এইদিকে কাজ করবে। তাহলে দুজনের এ তো, যদি এই দুজনকে সাবস্ট্রাক্ট করি, মানে এ তো ছিঁড়ে পড়ে যাচ্ছে না, মানে ভেঙে চুরে নিচে পড়ে যায়নি, তাহলে এখন ওখানে আটকে আছে, দ্যাটস ওয়াই টেনশনটা নিশ্চয়ই বেশি, ওই কারণে এমজিকে ওভারকাম করে ওকে টেনে রেখেছে। তো টি এ মাইনাস এমজি এই দুজনকে বাদ দিলে যেটুকু পড়ে থাকবে সেটাই হচ্ছে এই পয়েন্টের জন্য সেন্টিপিটাল ফোর্স, যেটা কেন্দ্রের দিকে ওকে টেনে রেখে দিয়েছে। তাহলে এম ভি এ স্কোয়ার বাই আর। ব্যাস এই ইকুয়েশানগুলো সলভ করলেই কিন্তু ইজিলি আমরা এই যে ভেলোসিটি, যেগুলো এখানে একটা ভিসি আছে, ভিএ আছে, এই ভিসি ভিএ এই টার্মগুলো কিন্তু ইজিলি এখান থেকে বার করতে পারি। বাট সেই ক্যালকুলেশনগুলো আমাদের দরকার নেই। যদি কোনো প্রবলেমের ভিতরে লাগে তখন অবশ্যই এই লজিকগুলো কাজে লাগে। এই সেম টাইপের লজিক আমরা পুলি প্রবলেমে ইউজ করতাম। কে কোন কম্পোনেন্ট কাকে তৈরি করে, কার থেকে কাকে মাইনাস করব, এইগুলো একটু যদি কেয়ারফুলি দেখি, তাহলে এই পুলি প্রবলেম বলি বা এই টাইপের প্রবলেম বলি একটাও আটকাবে না। ওকে, এগুলো কিন্তু আমরা ইজিলি করতে পারবো। তো এই টাইপের প্রবলেম প্রচুর নিউমেরিক্যালসের ভিতরে আমাদের ইউজ করতে হয়। কেমন? এগুলো আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘাটলে কিন্তু এগুলো প্রচুর দেখা যায়। তার ভিতরে একটা এক্সাম্পল আমরা দেখাতে পারি। ওকে, সো এই টাইপের একটা প্রবলেম বেশ নিট বা যেই সব এক্সামে আসে। সাপোজ কোনো একটা অবজেক্ট সে কিছু একটা হাইটে আছে, এরকম টপ হাইটে বসে আছে, এটা একটা অবশ্যই ইনক্লাইন প্লেন। ওকে, এরকম একটা ইনক্লাইন প্লেন। তো ইনক্লাইন প্লেনের এখানে মাস বডিটাকে রাখা আছে, সেখান থেকে আস্তে আস্তে গড়িয়ে পড়লো, এর দিকে মোশন দেওয়া হলো, গড়িয়ে পড়লো। এখানে সামহাও কিছু এমন একটা সিস্টেম করা আছে যার জন্য এখানে পড়ে কী হলো, সোজা না গিয়ে এইভাবে পুরো একটা সার্কুলারলি ঘুরে গেল, একটা সার্কুলার মোশনে, বা শেপটাই হয়তো এরকম বানানো আছে। ওইখানে এই অবজেক্টটা যখন এই গ্রাউন্ডে চলে এলো, এই গ্রাউন্ডে এসে এইদিকে গড়িয়ে না গিয়ে একদম সোজা একদম পুরো সার্কুলার মোশন নিয়ে নিল, যার রেডিয়াস হচ্ছে সাপোজ আর, এরকম। তাহলে বলছে এই হাইট আর রেডিয়াসের ভিতরে রিলেশন কত, মানে এর হাইটটা আমরা ধরে নিতে পারি এইচ, তাহলে এইচ অ্যান্ড আর এর রিলেশন, বা রাদার বলতে পারে ডায়ামিটার অ্যান্ড এই এইচের রিলেশন কত। এই টাইপের প্রবলেম দেয়, ফার্স্ট টাইম দেখলে কিন্তু প্রবলেমগুলো ঘাবড়ে দেওয়ার জন্য যথেষ্ট, যে কীভাবে করব। বাট এইগুলো একবার দেখে কিন্তু গেস করা মুশকিল হয়ে যায়, আর এটা আদৌ ভার্টিক্যাল সার্কেলের মোশনকে কাজে লাগাতে হবে না অন্য কিছু। তো অবশ্যই ভার্টিক্যাল সার্কেলের মোশনও কাজে লাগাবো, তার সাথে এনার্জি কনজারভেশনও কাজে লাগাবো, খুব ইজিলি করতে পারি। তো যখন টপে আছে, টপ পজিশনে থাকা, সেখান থেকে কাউকে ফেলা হচ্ছে, মানে মাথায় সবার প্রথমে ক্লিক করা উচিত এগুলো অবশ্যই এনার্জি কনজারভেশনকে কাজে লাগিয়েই হচ্ছে, বা এনার্জি কনজারভেশন তো সবসময় থাকছে, তাকে তো ভায়োলেট করা যায় না। তাহলে যখন টপ পয়েন্টে ছিল তার কোনো ভেলোসিটি ছিল না, তাহলে সেখানে অনলি পোটেনশিয়াল এনার্জি ছিল, দ্যাটস ওয়াই এমজিএইচ ছিল, হাফ এম ভি স্কোয়ার তো জিরো। যখন ও গ্রাউন্ড পয়েন্টে চলে এলো তখন কী হলো, গ্রাউন্ড পয়েন্টে পুরো এমজিএইচটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেল, দ্যাট মিনস হাফ এম ভি স্কোয়ার হয়ে গেল। নাও এই মোশনটা কি, এটা একটা ভার্টিক্যাল সার্কেল মোশন। ভার্টিক্যাল সার্কেলের মোশনের এটা কি বটম পয়েন্ট, মানে ওই যে আমাদের আগের ছবির এ, বটম পয়েন্টে ভেলোসিটি কত হয়, বটম পয়েন্টে ভেলোসিটি এ ছিল √5g/r। ব্যাস এখানে বসিয়ে দাও, অতএব mgh ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ারের জায়গায় লিখে দিচ্ছি 5g/r। এম বোথ সাইড থেকে কাটো, জিজি বোথ সাইড থেকে কাটো, তাহলে দেখো এইচ ইকুয়ালস টু এখান থেকে আমরা কোথায় পাচ্ছি 5/2 আর ব্যাস গল্প শেষ। নাও যদি এখন ডায়ামিটারের রেসপেক্টে বলে, আমরা জানি রেডিয়াস ইকুয়ালস টু ডায়ামিটার বাই 2, সো দ্যাটস ওয়াই এখানে আমরা বসাতে পারি 5/4 ইন্টু ডায়ামিটার, অ্যানাদার রিলেশন। ব্যাস এগুলো কিন্তু নিট বা যেইতে এসছে, কেমন জটিল টাইপের দেখতে একটা স্ট্রাকচার, বাট হয়ে গেল খুব সিম্পল, খুবই ইজিলি ফ্র্যাকশন সেকেন্ডের ভিতরে সলভ করতে পারবো। এই 3 লাইন লিখতে কতক্ষণ সময় লাগবে? নিশ্চয়ই ধরে ধরে এত লাইন লিখবো না, ডিরেক্ট একবারে ভ্যালু বসাবো। এই লাইনটা আলাদা করে লিখবো না, এই লাইনটা একবারে তো ভ্যালু বসাবো, তাহলে 1 2 3 লাইনে অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো এরকম ইন্টারেস্টিং কিন্তু ছোটো ছোটো এখানে কনসেপ্টগুলো আছে। তো এই টাইপের কনসেপ্টগুলো এখান থেকে আমরা সবগুলো সলভ করবো। ওকে, এই কনসেপ্টগুলো দিয়ে আরেকটু যদি কমপ্লিকেটেড করি, তাহলে কী টাইপের প্রবলেম হতে পারে? এই যে ধরো ইলেকট্রনও তো সেও তো একটা সার্কুলার মোশন, সেও তো একটা বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে তার মোশনের ক্ষেত্রেও এই সার্কুলার মোশনের মানে কনসেপ্টগুলো কাজে লাগাতে পারি। ধরো প্ল্যানেটারি মোশন, এই যে আমাদের প্ল্যানেটগুলো সানের চারিদিকে রোটেট করছে, এটাও কিন্তু সব সার্কুলার মোশন, তাহলে তখন কিন্তু এই সার্কুলার মোশনের কনসেপ্টগুলো এই টাইপের যখন ডেটাগুলো পাবো তখন আমরা ইউজ করতে পারি। মাথায় একবার করে ক্লিক করতে হবে, ও এই টাইপের ডেটাগুলো জানি, সেগুলো ইউজ করো।
ওকে, যত বেশি প্রবলেম প্র্যাকটিস করব তত বেশি কোথায় কোথায় ইউজ হয় কোন ফর্মুলা তার সেগুলোর কনসেপ্টটা ক্লিয়ার হবে বা সেই অ্যাবিলিটিগুলো তৈরি হবে। আদারওয়াইজ কিন্তু আমি যতই থিওরি পড়ি, শুধু থিওরি পড়ে কিন্তু কোনো লাভ নেই নিট বা জেইর জন্য। তো এখানে প্রচুর প্রচুর প্রবলেম প্র্যাকটিস করতে হবে। ওকে, তো আমরা খুব তাড়াতাড়ি প্রবলেম সিরিজ নিয়ে ফিরবো। এটা জাস্ট শুধু থিওরির ভিডিও থাকলো, এর সাথে সাথেই আমাদের চলে আসবে এই চ্যাপ্টারের পুরো কমপ্লিট যত রকম টাইপের প্রবলেম এত বছর এসছে বা আসতে পারে তার একটা কমপ্লিট সলিউশন, প্রবলেম উইথ সলিউশন, শর্টকাট ট্রিক্স, সেগুলোর ডিটেলসে থাকবে। ওকে, ততদিন এগুলো কমপ্লিট করতে থাকো, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।